সুপ্রিয় দর্শক শ্রোতা, শুভ সন্ধ্যা। শুরু করছি সমকালীন ভাবনাভিত্তিক আলাপচারিতার অনুষ্ঠান কি ভাবছেন। সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সঙ্গে আছে আমি কামরুজ্জামান কামরুল। সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপরে একটি জনমত জরিপ প্রকাশিত হয়েছে। পাশাপাশি বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি তাকে আবার একটি বিস্ফোরক মামলায় আটক দেখানো হয়েছে, গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিকে গত 8ই জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বাংলাদেশ এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। এই বিষয়গুলো নিয়েই আজকে আমরা মূলত কথা বলবো। আজকে কথা বলবার জন্য আলোচক হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা জনাব রোকনুজ্জামান রোকন। জনাব রোকনুজ্জামান রোকন, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক শ্রোতাদের। জি রোকন ভাই, বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা গ্রহণ করেছে, ক্ষমতায় গেছে, আজকে 4 মাস হলো। এই 4 মাসের পরেই একটি জরিপ সংস্থা সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের জনপ্রিয়তার উপরে একটি জনমত জরিপ করেছে। সেখানে তারা বলছে যে 75% মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানকে সমর্থন দিচ্ছে। যদি এই জরিপকে সত্য ধরে নেওয়া হয়, সেটি রাজনীতিতে কি পূর্বাভাস দিচ্ছে? এটা কি বিএনপির উপরে বা প্রধানমন্ত্রী তারেক রহমানের উপরে কোনো চাপ সৃষ্টি করবে, মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করবে? এই বিষয়ে আপনার মতামতটা যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা জানি যে ক্ষমতাকে ঘিরে বা ক্ষমতার যিনি নির্বাহী প্রধান থাকেন, দেশের নির্বাহী প্রধান থাকেন, তাকে ঘিরে সবসময় এক শ্রেণীর চামচারা আবর্তিত হয়। বিএনপি সদ্য ক্ষমতায় এসেছে, 3 মাস তো হানিমুন পিরিয়ডই বলা হয়, 4 মাস অতিক্রম করলো। এই মুহূর্তে এই সরকারের কর্মকাণ্ডের মূল্যায়নের খুব সুযোগ নাই। তারপরও কে বা কাহারা এই ধরনের জরিপ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে, এটা আমার জানা নাই। তবে আমি এইটুকু বলবো, ক্ষমতার বলয়ে মধ্যে ঢোকার এই ধরনের বিভিন্ন গ্রুপ থাকে যারা সরকার প্রধানকে সবসময় বিপদগামী করে। আমি আশা করব জনাব তারেক রহমান এই সমস্ত জরিপে কান না দিয়ে উনার নির্বাচনী ওয়াদা এবং নির্বাচনের যে ইশতেহার, সেই ইশতেহার অনুসারে উনি দেশ পরিচালনা করবেন। কে কি বলল, কত পার্সেন্ট জনপ্রিয়তা আছে, এটা মুখ্য বিষয় না। আমার ধারণা এই 4 মাসে একটা সরকারের যেখানে 3 মাস হানিমুন পিরিয়ড থাকে, সেখানে 4 মাসের মাথায় জরিপ করে এই জরিপকারী সংস্থার যারা নীতি নির্ধারক আছে, তারা হয়তো কোনো ফায়দা লোটার চেষ্টা করতে পারে। আমার কথা হচ্ছে এ বিষয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে কান না দেওয়াই ভালো। উনি ওনার নির্বাচনী ইশতেহার, জনগণের প্রতি ওনার কমিটমেন্ট, জুলাইয়ের আকাঙ্ক্ষা, সবকিছু মিলে ওনাকে দেশ পরিচালনা করা উচিত। সেই ক্ষেত্রে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতা এসেছে, গণ অভ্যুত্থান পরবর্তীত নির্বাচনের মধ্য দিয়ে। সেই ক্ষেত্রে এই সরকারকে, জনাব তারেক রহমানের সরকারকে আইনের শাসন, মানবাধিকার, সুশাসন এগুলো নিশ্চিত করেই এবং প্রশাসনের স্বচ্ছতা এবং জবাবদিহিতা, একই সাথে মানে দুর্নীতি, এগুলোর প্রতি খুবই খেয়াল রেখে দেশ পরিচালনা করতে হবে। না হলে উনি সমস্যার মধ্যে নিপতিত হবেন। ধন্যবাদ আপনাকে। জি রোকন ভাই, আপনি বিস্তারিত বলেছেন।
যে আপনার প্রধানমন্ত্রী তারেক রহমানকে দৃষ্টি রাখতে হবে বিশেষ কয়েকটি বিষয়ের মধ্যে, তার মধ্যে আইনের শাসন। আপনি বলেছেন আইনের শাসন। আমি আইনের শাসনের ব্যাপারেই একটা কথা বলবো আপনার সঙ্গে। সেটা জি, হলো যে গত বছর অর্থাৎ ২০২৫ সালের ২৪ জুলাই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা ও তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতির মামলা দায়ের করা হয়। তারপর মহামান্য হাইকোর্টে মামলাগুলো জামিন হয়। তিনি ছাড়া পাওয়ার দিন গুনছিলেন। ইতিমধ্যে রাজধানীর বনানী থানায় দায়ের করা হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনের একটি মামলায় তাকে পুনরায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দেশের একজন সাবেক প্রধান বিচারপতি, তাকে দীর্ঘদিন ১ বছরের বেশি হয়ে গেল আটকে রাখা হয়েছে। এইটা কি আপনি যেটা বলছিলেন আইনের শাসন, তাহলে এখানে কি আইনের শাসন প্রতিফলিত হচ্ছে? আর পাশাপাশি এই বিষয়টা আন্তর্জাতিক মহলেই বা কি বার্তা নিয়ে যাচ্ছে বাংলাদেশ সম্পর্কে? ধন্যবাদ। আসলে হ্যাঁ, এগুলো হচ্ছে এক ধরনের নোংরামি। নোংরামি বলতে আমি এটাই বলবো যে ইন্টারিম গভর্নমেন্ট ইউনূস সাহেবদের আমলে ওনার নামে মামলা হয়েছে, সেখানে হত্যা মামলা দেওয়া হয়েছে, আরো ইত্যাদি ইত্যাদি। আমি মনে করি ওনার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তির যে বিল, সেই বিলে উনি সেই বিলের উপর শুনানির পরে উনি যখন রায় দিয়েছিলেন, প্রথমে ঘোষণা করেছিলেন যে যেহেতু দেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা প্রতিষ্ঠানগুলো এখনো শক্তিশালী হয় নাই, সেক্ষেত্রে আরো ২ বার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে পারে যদি সংসদ, জাতীয় সংসদ যদি অনুমোদন দেয়, তবে সেই ক্ষেত্রে অবশ্যই সেটা সংবিধান সংশোধনী। যদি সংবিধান জি। অবশ্যই মানে যে বিচারপতিদের আগে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানো হতো, সেই ক্ষেত্রে বিচারপতিদের অপশনটা বাদ দিতে হবে। হ্যাঁ, সংশোধনী তো বটেই। তবে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা নিয়ে আপনার ওই কথার পরে উত্তর দিই। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা নিয়ে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত যখন বিএনপি ক্ষমতায় ছিলেন, বিএনপি জামাত সহ ৪ দলীয় জোট, তখনই এটা নিয়ে সংকটটা তৈরি করেছিলেন আমাদের প্রয়াত আইনমন্ত্রী মওদুদ আহমেদকেই আমি বলবো। উনি বিএনপির বা বিএনপির পছন্দ বা তাদের দলীয় লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানোর জন্য হাইকোর্টের বিচারপতিদের বয়স ২ বছর বাড়িয়ে দিয়েছিলেন। এর মধ্য দিয়ে সংকটটা তৈরি হয়েছিল। প্রধান আর বিচারপতির বয়স সীমা করেছিলেন ৬৭ বছর। প্রধান প্রধান বিচারপতি বিচারপতি। সমস্ত বিচারপতিদেরই, হুম। সমস্ত বিচারপতিদের বয়স সীমা ৬৭ বছর করেছিলেন। এর মধ্যে দিয়ে সংকটটা তৈরি হয়। যাই হোক, সেই সংকটের পরিসমাপ্তি কিভাবে হয়েছিল আমরা সবাই জানি। ফখরুদ্দিন মঈনুদ্দিনের আহ, সেই আধা সামরিক শাসনকারের মধ্য দিয়ে। যাই হোক, সেদিকে না গেলাম। আমি যে প্রশ্ন আপনি করেছেন যে একজন সাবেক প্রধান বিচারপতির নামে হত্যা মামলা, সম্প্রতি আজকে না কালকে দেখলাম যে তার নামে বিস্ফোরক আইনেও মামলা দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে অবশ্যই আইনের শাসনের পরিপন্থী। তবে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব যে অপরাধ করেছেন, সেই অপরাধটাকে বিচার করা উচিত ছিল। কারণ উনি আহ, যখন রায়টা পড়েন, তখন যে কথাটি বলে ঘোষণা করেছিলেন, যেটা আমি আগে বললাম, পরবর্তীতে অনেকদিন পরে রায় লেখার সময় ওগুলো বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একেবারে বিলুপ্ত করে দিয়েছিলেন। এর রাজনৈতিক প্রেক্ষাপট অবশ্য আছে, সেগুলো যদি সময় থাকে আমি বলতে পারি। রাজনৈতিক প্রেক্ষাপটটা এইরকম: ২০০৪ সালে গ্যারেড হামলার মধ্য দিয়ে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলা হয়। ভাগ্যক্রমে উনি বেঁচে যান। আইভি রহমান সহ ২১-২২ জন মারা যান, শত শত লোক আহত হয়। এরপরে শেখ হাসিনার
2009 সালে সরকার গঠন করার পরে আমার ধারণার উপর বলছি, উনি হয়তো ধারণা করেছিলেন যে আমাকে হত্যা করতে চেয়েছিল, এবং এই এই গ্যারেন্ট হামলার মামলার আসামি কিন্তু আমাদের বর্তমান মানে প্রধানমন্ত্রীও এই মামলার আসামি ছিলেন, এবং তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সাহেব সহ এনএসআই ডিজিএফ এর প্রধানরাও ছিলেন। যাই হোক, আমার ধারণা যে শেখ হাসিনা মনে করেছিল যে আমাকে হত্যা করতে চেয়েছিল ক্ষমতা চিরস্থায়ী করার জন্য, অতএব আমি ক্ষমতায় আসছি আর ক্ষমতায় দেব না। এই কারণে উনি আইনের মারপ্যাচ দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করিয়েছিলেন কোর্টকে ব্যবহার করে। এর একটা ধারা আছে আমাদের সংবিধানে যে দেশ সবসময় জনগণের নির্বাচিত প্রতিনিধিরা দেশ শাসন করবে, পরিচালনা করবে। সেক্ষেত্রে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের যারা বা তত্ত্বাবধায়ক সরকারের প্রতিনিধিরা তো নির্বাচিত প্রতিনিধি না। এইটাই হচ্ছে সংবিধানের মৌল চেতনার পরিপন্থী। এই ক্লসটা ব্যবহার করে, হাইকোর্টকে ব্যবহার করে উনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিলেন। সেক্ষেত্রে বিচারপতি খায়রুল হক সাহেবকে দায় বেশি, বিচারপতি খায়রুল হক সাহেব দায় বেশি। উনি যেটা বলেছিলেন পরবর্তীতে সেটাও রায়ে উল্লেখ করেন নাই, রাখেন নাই। এই যে রায়ে উনি যেটা বললেন সেটা পরবর্তী অনেকদিন পরে রায় যখন লিখিত আকারে দিলেন সেটা রাখলেন না, তার মানে উনি শপথ ভঙ্গ করলেন, উনি রায় জালিয়াতি করলেন। এইটাই, এই রায় জালিয়াতির কারণে, শপথ ভঙ্গের কারণে ওনার বিচার হওয়া উচিত ছিল। একজন সাবেক প্রধান বিচারপতির নামে হত্যা মামলা দেওয়া, একজন বয়স্ক মানুষ, তারপরে সাবেক প্রধান বিচারপতি, তার নামে হত্যা মামলা দেওয়া, তার নামে এক্সক্লুসিভ অ্যাক্টে অর্থাৎ কি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দেওয়া, এটা হাস্যকর। এটা জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে এই মামলার এই মামলাটাকে একটা হাস্যকর মামলা হিসেবেই সবাই গ্রহণ করবে, অথচ এই মামলার যে মেরিট ছিল সেই মেরিটটাও নষ্ট করে দেবে। এর মধ্য দিয়ে আমাদের বিচার ব্যবস্থা এবং বর্তমান সরকার প্রশ্নবিদ্ধ হবে। এটা ইউনূস সাহেব যা করেছিলেন, এই সরকার এসে নতুন করে আবার এক্সক্লুসিভ একটা মামলা দেওয়ার মধ্য দিয়ে ইউনূস সাহেবের পদাঙ্ক অনুসরণ করলেন। এটা ঠিক হলো না। এটা এই ওনার এই সমস্ত বিষয়ে বিচার করলে বিচার ব্যবস্থা প্রশ্নের সম্মুখীন হবে এবং জাতীয় বা আন্তর্জাতিক ভাবে এটা প্রশ্নবিদ্ধ হবে। জি রোহন ভাই, আমি আরেকটা প্রসঙ্গে যাই। এটা হবে কেমন, এই বিচারটা হবে হচ্ছে ওই যে কেমন এক সময় আমাদের দেশের র্যাব ওই যে ক্রস ফায়ারের নাটক সাজাতো, হ্যাঁ, ক্রস ফায়ারের নাটক সাজা হত্যা করতো, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করতো আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটাতো। এই বিচারটা ওই জায়গায় চলে যাবে, যে মনে করবে যে এটা একটা নাটক আর কি। যাই হোক, বলেন। অর্থাৎ বিচারের গ্রহণযোগ্যতা নষ্ট হবে। রাইট রাইট, বুঝলি তো? জি রোহন ভাই, তাহলে তাহলে এই প্রসঙ্গটা আপনি কি শেষ করলেন? সরি, হ্যাঁ, এই প্রসঙ্গটা আমি শেষ করলেন। আচ্ছা, আমি আরেকটা প্রসঙ্গে যাই। সেটা হলো যে গতকাল ছিল 8 জুলাই মঙ্গলবার, নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের একটা আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা, মাদক চোরাচালান প্রতিরোধ, আধুনিক নগর নিরাপত্তা নিশ্চিতকরণ, পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব সেখানে বলেন যে দুই দেশের অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার ভিত্তিতে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক আরো সুদৃঢ় করবে, এই প্রত্যয় তিনি ব্যক্ত করেন। তো স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব দুই দেশের অভিন্ন ইতিহাস কোথায় পেলেন, ৭১-এর গণহত্যা, পাকিস্তানের কাছে আমাদের পাওনার ব্যাপারে কোনো কথা বলেছেন কিনা, এই সবগুলো বিবেচনায় রেখে আসলে মুক্তিযুদ্ধের প্রশ্নে এই সরকারের মূল অবস্থানটা কি, মূল দৃষ্টিভঙ্গিটা কি, এই বিষয়টা আপনি কি মনে করেন?
আহ, আমি বিশেষ করে 2024 সালের গণ অভ্যুত্থানের পরে যারা যে সমস্ত ছাত্ররা গণ অভ্যুত্থানের নেতৃত্ব ছিল, সেই সমস্ত ছাত্ররা এবং তাদের গুরু, তাদের যারা নেপথ্যের নায়ক ছিল, নেপথ্যের অভিভাবক ছিল, তারা, আপনি কি শুনতে পান আমাকে? হ্যালো, হ্যালো। জি বলেন, বলেন রোকন ভাই, বলেন, শুনতে পাচ্ছি আমি। আচ্ছা, এই ছাত্রদের নেপথ্যের যারা গুরু ছিল, তারা বুঝে হোক না বুঝে হোক, তারা বুঝেই বলছে। আর এই ছাত্ররা না বুঝেই একটা সরকার হটানোর আন্দোলনকে মহান মুক্তিযুদ্ধের উপরে ঠাঁই দেওয়ার চেষ্টা করেছে। তারা 24-এর গণ অভ্যুত্থানকে দিয়ে মুক্তিযুদ্ধকে ঢেকে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সেই সময় বিএনপি দৃঢ়ভাবে কিন্তু মুক্তিযুদ্ধকে ধারণ করেছিল, এবং এজন্য আমি বিএনপিকে ধন্যবাদ জানাই। একই সাথে আমি এটা মনে করি না যে বিএনপি মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানে গেছে, এটা আমি মনে করি না। বিএনপির প্রতিষ্ঠাতা যিনি জিয়াউর রহমান, উনি সেক্টর কমান্ডার ছিলেন, ফোর্স কমান্ডার ছিলেন। 27 মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আমাদের তৎকালীন এই জাতির যিনি আহ, মুক্তিযুদ্ধের স্থপতি, জাতির বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই ক্ষেত্রে কোনোভাবেই আমরা বলতে চাই না বিএনপি মুক্তিযুদ্ধ বিরোধী দল। অবশ্যই বিএনপিতে বাঘা বাঘা মুক্তিযোদ্ধা আছে, এবং বিএনপি 5ই আগস্টের পরে মুক্তিযুদ্ধকে যেভাবে ধারণ করেছিল, এই জন্য বিএনপিকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এবং আহ, বিগত জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে সিরিয়াসলি অবস্থান নিয়েছে। যাই হোক, আপনি যে প্রশ্ন করলেন, আমি তো ব্যাকগ্রাউন্ড বললাম, মূল প্রশ্নে আছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব নিউ ইয়র্কে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপ প্রসঙ্গে যেটা বলেছেন, যে এটা আসলে আহ, যুক্তিসঙ্গত নয়। পাকিস্তানের সাথে আমাদের শুধুমাত্র এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এবং তারাও মুসলমান, একমাত্র ধর্মের মিল ছাড়া আমাদের ভাষা, সংস্কৃতি কোনো দিক দিয়ে মিল নেই। যদি মিলে থাকতো এবং তাদের ভিতর যদি সেই বোধ থাকতো, 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মুসলমান ভাই ভাই স্লোগান দিয়ে যে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছে, সেই পাকিস্তান রাষ্ট্রকে শাসন করত পশ্চিম পাকিস্তানের শাসন গোষ্ঠী। বাঙালিরা বারবার জনগণের রায় পাওয়ার পরেও ক্ষমতা ছিনিয়ে নিয়েছিল, এবং তারা সমস্ত দিক থেকে এই পূর্ব বাংলার মানুষ, অর্থাৎ আজকের বাংলাদেশের মানুষকে ঠকিয়েছে। শোষণ, নির্যাতন, নিপীড়ন, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক শোষণ চালিয়েছিল। সেই কারণে দীর্ঘ 23 বছর পরে আমাদেরকে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তাদেরকে পরাস্ত করে একটি স্বাধীন জাতি রাষ্ট্র আমাদের কায়েম করতে হয়েছিল। উনি যেটা বলছেন এটা সঠিক বলেন নাই। আর একটা কথা বলতে চাই, পাকিস্তান একটা ভঙ্গুর রাষ্ট্র। পাকিস্তানের নিজেদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নাই। যে দেশে স্কুলে কোমলমতি শিশুদের স্কুলে বোমা মেরে শিশুদের হত্যা করা হয়, যে দেশে জুম্মার নামাজে দিনে নামাজরত মুসলমানদের
মুসল্লিদের উপর বোমা মেরে মুসল্লিদের হত্যা করা হয়, যে দেশে খেলার মাঠে বোমা মেরে খেলোয়াড়দের আহ, আহত করা হয়, সেই দেশের আহ, সেই দেশ আমাদের কিভাবে আমার নগর নিরাপত্তার কিভাবে সহায়তা দেবে, আর অন্য নিরাপত্তার কিভাবে সহায়তা দেবে, এটা আছে আমার বোধগম্য নয়। তবে আমি মনে করি আমার দেশের, আমার পুলিশ বাহিনী, আমার সেনাবাহিনী, আমাদের আমাদের দেশের বিজিবি যথেষ্ট দক্ষ। আর দেখলাম যে উনি পুলিশ বাহিনীর সক্ষমতার কথা বলছেন। আমাদের সারদা পুলিশ একাডেমি, যে একাডেমিতে আমাদের পুলিশ বাহিনীর প্রশিক্ষণ ট্রেনিং হয়। করা হয়, এই সারদা পুলিশ একাডেমি অত্যন্ত পুরাতন ঐতিহ্যবাহী এবং অত্যন্ত ভালো একটা পুলিশ একাডেমি। এখানে এর মান অনেক ভালো। আমাদের ধরেন যেটা পুলিশ স্টাফ কলেজ আছে, সেখানেও আমি জানি মিরপুরে পুলিশ স্টাফ কলেজ আছে, সেখানেও কিন্তু বিদেশি পুলিশ অফিসাররা শিখতে আসে, পড়তে আসে, ট্রেনিং নিতে আসে। তারপরে আমাদের আর্মিদের স্টাফ কলেজ আছে, ওখানেও আমরা দেখি আমাদের বিদেশ থেকে আর্মি অফিসাররা ওখানে কোর্স করতে আসেন। অতএব আমরা দেখছি ইদানিং বেশ কিছু বছর আগের থেকেই, 15-20 বছর আগের থেকে শুরু হয়েছে, আমাদের সিভিল সার্ভিসের অ্যাডমিন ক্যাডারে যারা আছে তারাও আর্মি স্টাফ কলেজে এনডিসি কোর্স করতেছে, পিএসসি কোর্স করতেছে। আর্মি অফিসাররা তো করেই, একই সাথে পুলিশ অফিসাররাও অনেকে এনডিসি কোর্স করে। ফলে পাকিস্তানের পুলিশ বাহিনীর কাছ থেকে আমাদের পুলিশ বাহিনীর দক্ষতা অর্জনের কিছু নেই। আমরা আমাদের পুলিশ বাহিনী যথেষ্ট দক্ষ, এবং পুলিশ বাহিনীর সদস্যরা যদি মনোযোগ দিয়ে কাজ করে, তাহলে বারবার তারা তাদের সক্ষমতা প্রমাণ করেছে এবং তাদের দক্ষতার পরিচয় দিয়েছে। আমাদের পুলিশরা জাতিসংঘের মিশনে অত্যন্ত সুনামের সাথে, দক্ষতার সাথে তারা বিভিন্ন কন্টিনজেন্ট লিড করতেছে, এটাও আমরা জানি। সেখানে পাকিস্তানি পুলিশ বাহিনী, পাকিস্তানি সেনাবাহিনীর চাইতে জাতিসংঘ মিশনে আমাদের দেশের পুলিশ বাহিনী এবং আমাদের সেনাবাহিনী অত্যন্ত তাদের সুনাম অর্জন করেছে এবং তাদের স্কোর অনেক বেশি। আমার একটা ধারণা, এটা উনি কেন বললেন, আমার একটা ধারণার উপর বলতে চাই, এটা বলা ঠিক হবে কিনা এই পরিসরে, তারপরেও বলি। সালাউদ্দিন সাহেবকে জামাত ইসলাম এবং এনসিপি বট বাহিনী তাকে ভারতের দালাল এবং এসালামের দালাল হিসাবে চিহ্নিত করে। হয়তো সেই কারণে আমার মনে হয় যে উনি ওই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপ করে হয়তো বুঝাতে চাইছে এদেরকে, না আমি আসলে তো ওই ভারত বা এসালামের দালাল না, আমি আসলে পাকিস্তান পন্থী তোমাদের লাইনেই আছি আর কি। যেহেতু জামাত এবং এনসিপির লাইনটা আপনারা খেয়াল করছেন, তাদের লাইনটা হচ্ছে পাকিস্তান পন্থী লাইন। আমার মনে হয় সালাউদ্দিন সাহেব সেটাই বুঝাতে চেয়েছেন আর কি। যদি তাই হয় তাহলে সেটা খুবই দুঃখজনক এবং বাংলাদেশের আমাদের জাতির জন্য খুব বিব্রতকর। কারণ উনি নিজেকে ডিফেন্ড করতে গিয়ে বাংলাদেশকে ব্যবহার করবেন, এটা কাঙ্ক্ষিত নয়, কোন অবস্থাতে কাঙ্ক্ষিত নয়। আমি তো মানে আমি ধারণার উপর বলতেছি আর কি। অনেক সময় পলিটিশিয়ানরা বা জনগণ অ্যানালিসিস করে না, বিশেষজ্ঞরা অ্যানালিসিস করে না। আমি যে কর্মী হিসেবে আমার ধারণার উপর বলতেছি, হয়তো সালাউদ্দিন সাহেব ওই মানে ইন্ডিয়ান ট্যাগটা বসার জন্য, এসালামের ট্যাগটা বসার জন্য উনি হয়তো ওই পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে খাতে জমায়ে কথাটা বলছে এবং এদেরকে মানে শো করার জন্য যে না আমি আসলে ভারতপন্থী না, আমি আসলে এসালামপন্থী না। হ্যাঁ, এসালামপন্থী মানে ভারতপন্থী, এসালামপন্থী মানে আওয়ামী লীগ পন্থী। অতএব ওই জায়গায় আমি, আমার ধারণা যে এটা বুঝাতে চাইছে। আচ্ছা রোকন ভাই, একটা বিষয়ে কথা বলি আপনার সঙ্গে, সেটা হলো যে আপনার পাকিস্তানের সাথে আমাদের কিছু সমস্যা আছে, কারণ আমাদের 30 লক্ষ মানুষকে হত্যা করেছে তারা, গণহত্যা করেছে দেশে। তারপর তারা এখান থেকে আত্মসমর্পণ করে যুদ্ধে পরাজিত হয়ে এখান থেকে চলে গেছে তারা, কিন্তু যুদ্ধের ক্ষতিপূরণ তারা কিন্তু এখন পর্যন্ত দেয়নি। এই দুইটা সমস্যা, পাশাপাশি
ভারতের সাথে আমাদের কিছু সমস্যা আছে, যেমন সীমান্ত হত্যা এবং আপনার নদীর পানি বন্টন, নদীর পানির হিস্সা, এই সমস্যাগুলো আছে। কথা হলো যে এই দুইটা দেশের সঙ্গে যখন উচ্চ পর্যায়ের বৈঠক হয় তখন এই দাবিগুলো তো তোলা উচিত, তাই না? বলা উচিত যে আমাদের পানির কি হবে, আমার সীমান্ত হত্যা কেন হচ্ছে, অথবা তোমরা গণহত্যা করেছো এটার ব্যাপারে এখনো ক্ষমা চাও নাই, তারপরে আমার ক্ষতিপূরণটা দাও নাই। এই বিষয়গুলো তো রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় বৈঠকগুলোতে ওঠে না। এই ব্যাপারে আপনার মতামত কি? এই ব্যাপারে দেখেন, 71 সালের 16 ডিসেম্বরে 93,000 পাকিস্তানি সৈন্য এবং আধা মিলিটারি ফোর্স এবং তাদের সহযোগীরা যৌথ আমাদের মিত্র বাহিনী অর্থাৎ ভারতীয় বাহিনী এবং আহ, আমাদের মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধাদের সাথে হুম। সারেন্ডার করে। হুম। এবং সেখানে কতগুলো বিষয় পরে সিমলা চুক্তির মধ্যে দিয়ে কতগুলো বিষয় বন্দি বিনিময় চুক্তি হয়। সেই চুক্তির আওতায় পাকিস্তানিরা তাদেরকে 16 ডিসেম্বরের পরে মার্চ মাসে ভারতীয় জেলখানায় তাদেরকে আটক করা হয় এবং পরবর্তীতে ওখান থেকে ছেড়ে দেওয়া হয় সিমলা চুক্তির পরে। এবং এটা ছেড়ে দেওয়ার দুটা কারণ হচ্ছে যে, একটা কারণ হচ্ছে প্রথমত হচ্ছে আমাদের যেহেতু তখন একটা দেশ ছিল পাকিস্তান, যেহেতু আমাদের অনেক বাঙালি আহ, সাধারণ সিভিলিয়ান বাঙালি ছিল পশ্চিম পাকিস্তানে, একই সাথে যেহেতু তারা 71 সালে আমাদের উপর একটা যুদ্ধ চাপিয়ে দেবে, সেই কারণে আহ, আমাদের বাঙালি সেনা অফিসার এবং বাঙালি সৈনিকদের তার আগেই পশ্চিম দিয়ে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় কৌশলে। এটা তাদেরকেও ফেরত আনার ব্যাপার ছিল। আহ, কিন্তু আমাদের তাদের কাছে যে টাকা পয়সা পাওনা ছিল সেই দাবিটা ছিল। একই সাথে আরেকটা দাবি ছিল, সেই দাবিটা অনেকে এখন তোলেন না, যে অবাঙালিরা এখানে আটকা পড়েছিল, বিশেষ করে বিহারি সম্প্রদায়ের লোক, তাদেরকে কিন্তু পশ্চিম পাকিস্তানে ফেরত নেওয়ার কথা ছিল। সেই বিষয়টাও বারবার কিন্তু আলোচিত হয়েছে, সেটা তাদেরকে ফেরত নেয় নাই। একই সাথে আমাদের পাওনাও দেয় নাই। এবং গণহত্যা 71 সালে তারা যে এখানে গণহত্যা চালিয়েছিল পাকিস্তানের সৈন্যরা, সে বিষয়ে পাকিস্তান সরকারের দুই একজন প্রতিনিধি ইনিয়ে বিনিয়ে আহ, মানে ভুল স্বীকার করেছে, কিন্তু মানে ডাইরেক্টলি ভুল স্বীকার করা এবং মানে ক্ষমা চাওয়া, এই জিনিসটা তারা করে নাই। মানে এবং রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চায় নাই তারা, রাষ্ট্রীয়ভাবে তারা ক্ষমা চায় নাই এ পর্যন্ত। আমি বললাম যে ইন্ডিয়া বিনিয়ে দু একজন পাকিস্তানের হুম। সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান যখন আছে, ইন্ডিয়া বিনিয়ে দুঃখ প্রকাশ করছে, কিন্তু ডাইরেক্ট সরকারি ভাবে পাকিস্তান রাষ্ট্রের পক্ষ থেকে এই বাংলাদেশে 71 সালে তারা যে গণহত্যা চালিয়েছিল, তারা সেই গণহত্যার পরিপ্রেক্ষিতে তারা ক্ষমা চায় নাই। হয়তো তারা মনে করছে ক্ষমা চাইলে সারা বিশ্বব্যাপী এটা স্বীকৃত হবে যে হ্যাঁ, ওরা গণহত্যা চালিয়েছিল। কিন্তু শাক দিয়ে তো মাছ দেখা যায় না। সারা বিশ্ব জানে 71 সালে পশ্চিম পাকিস্তানে সেনাবাহিনী এদেশে গণহত্যা চালিয়েছিল, এই দেশের নারীদের সম্ভ্রম হানি করেছিল, এদেশের বেসামরিক মানুষকে হত্যা করেছিল, শিশুদেরকে হত্যা করেছিল, বৃদ্ধদের হত্যা করেছিল, নামাজরত অবস্থায় মানুষকে তারা হত্যা করেছিল। এটা সারা বিশ্বব্যাপী জানে। পাকিস্তান সরকার এবং যদি উদার হতো, তবে তাহলে তারা এই বিষয়টা এটা নিয়ে ক্ষমা চাইতো, এবং ক্ষমা চাইলে তারা বিশ্বের কাছে অন্তত খারাপ হিসাবে চিহ্নিত হতো না। তাদেরকে তাদেরকে বিশ্বের অন্যান্য দেশ প্রশংসাই করতো। ভুল তো হতেই পারে মানুষের জীবনে, একটা সরকারি আহ, একটা সরকারের ভুল হতে পারে, সেই ভুল শুধরানোর তো সুযোগ আছে, কিন্তু তারা এখন পর্যন্ত সেই ভুল শুধরায় নেই। জি রোকন ভাই, আহ, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য চুক্তি হয়েছিল, ইন্টারিম গভর্নমেন্ট করে গিয়েছিল বাণিজ্য চুক্তি, এই বাণিজ্য চুক্তি তো খুবই বিতর্কিত। বাণিজ্য চুক্তি নিয়ে প্রচন্ড বিরোধিতা আছে, বাংলাদেশের জনগণ এই বাণিজ্য চুক্তির বিরোধিতা করছে। তো এখন আপনার দল, আপনারাও তো দলীয়ভাবে এই বাণিজ্য চুক্তির বিরুদ্ধে আন্দোলন করছেন আপনারাও।
তো আমার প্রশ্নটা হলো যে বাংলাদেশকে, এই বাণিজ্য চুক্তি বাংলাদেশকে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে কোন ধারায় নিয়ে যাচ্ছে? বাণিজ্য চুক্তির মধ্যে যে শর্তগুলো আছে, এই শর্তগুলোর বিবেচনায় বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। এটা তো অনেক বড় আলোচনার দ্বার আপনি উন্মোচন করলেন। আসলে এই আলোচনা আপনি বলেন, আপনি রকম ভাই, আপনি বলেন, এই বিষয়টা আমাদের জানা দরকার, আপনি বলেন। অত্যন্ত বড় আলোচনা। আপনাকে বুঝতে হবে, আমাদের সবাইকে বুঝতে হবে যে নির্বাচন হলো 12ই ফেব্রুয়ারি, আর তড়িঘড়ি করে এই চুক্তি হলো 9 ফেব্রুয়ারি। 9ই ফেব্রুয়ারি, মানে 2 দিন 9 আগে। ফেব্রুয়ারি। 2 দিন আগে এই ধরনের একটা চুক্তি এর আগে আমরা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, ফখরুল মঈনুদ্দিনের সরকার দেখেছে। তারা কিন্তু শুধু রুটিন ওয়ার্ক করেছিল। এই ধরনের বিদেশিদের সাথে এই ধরনের চুক্তিতে বা এই ধরনের কোন এগ্রিমেন্টে তারা যায় নাই। তাহলে তড়িঘড়ি করে চুক্তি করার কারণটা কি? কারণ এইটাই, ডক্টর ইউনূস সাহেব প্র্যাকটিক্যালি পশ্চিমাদের দাস, আমেরিকার দাসত্ব করার জন্য। উনি বুঝাতে চাইছে যে আমি আমেরিকার তোমাদের দাস, অতএব তোমাদের সুযোগ সুবিধা সম্বলিত সমস্ত চুক্তিটা করে গেলাম, আমার পিছনে তোমরা থেকো। এবং সেই ক্ষেত্রে ডক্টর ইউনূসের 2জন প্রতিনিধি এখানে রেখে গেছেন। পররাষ্ট্রমন্ত্রী ওনার প্রতিনিধি, বিডার চেয়ারম্যান ওনার প্রতিনিধি রেখে গেছেন। বিএনপি সরকার তাদেরকে বাদ দিতে পারে নাই। আসলে নির্বাচনের আগে বিএনপির মাথায় ছিল যে তোমরা ভাই যা ইচ্ছা করো, আমার নির্বাচনটা দাও। নির্বাচন যেহেতু তারা বুঝে যে এই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা ক্ষমতায় আসবো, অর্থাৎ নির্বাচনটাই তাদের কাছে মুখ্য ছিল। সেই কারণে এর আগেও তারা তেমন উচ্চবাচ্য করে নাই। এবং তৎকালীন এই চুক্তির মাঝখানে যিনি ছিলেন, আজকে পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব বলেছিলেন যে এই চুক্তির সময় আমরা জামাত এবং বিএনপির সাথে কথা বলেছি। জামাত বলছে আমরা বলি নাই কথা, বিএনপি কোনো কথা বলে নাই। আমার ধারণা যে বিএনপি ওই তোমরা যে যাই বলো ভাই, আমার সুরান হরিণ চাই, আমার নির্বাচন চাই, যা ইচ্ছা করো, বাণিজ্য চুক্তি যা ইচ্ছা করো, পরেরটা পরে দেখা যাবে, আগে নির্বাচন চাই। এখন এই বাণিজ্য চুক্তির মধ্যে আসি। এই বাণিজ্য চুক্তির মধ্যে যে সমস্ত কন্ডিশন আছে, শর্তগুলো আছে, সেই শর্তগুলো যদি আমরা বাংলাদেশ সরকারকে মানতে হয়, তাহলে বাংলাদেশ সরকার বছরে বিলিয়ন বিলিয়ন ডলার লস করবে। আমাদের মতো এই দেশে এত টাকা লস করে আমদানি করা সম্ভব না। যেমন ইতিমধ্যে গম, এলএনজি আমদানি করা হয়েছে, যেগুলো অনেক বেশি দামে কিনতে হয়েছে। আমরা এলএনজি সাধারণত মধ্যপ্রাচ্য থেকে আনি, আমরা ইউক্রেন থেকে আনতাম, রাশিয়ার থেকে আনতাম অনেক কম দামে। এখানে চুক্তির ভিতরে আছে কি, এলএনজি আমাদের কাছ থেকে কিনতে হবে, খাদ্যদ্রব্য আমাদের কাছ থেকে কিনতে হবে, ওই যুদ্ধ জাহাজ আমাদের কাছ থেকে কিনতে হবে, স্পেয়ার পার্টস আমাদের কাছ থেকে কিনতে হবে, এবং ওষুধ মেটেরিয়ালস আমাদের কাছ থেকে কিনতে হবে। তারা যুক্তি দেখাইছে তোমার দেশের সাথে আমার দেশের বাণিজ্য ঘাটতি আছে, এটা পূরণ হওয়া দরকার, আর কাছাকাছি আসার দরকার। হ্যাঁ, বাণিজ্য ঘাটতি আছে, আমরা স্বীকার করি। আমাদের দেশের গার্মেন্টস আমেরিকায় অনেক বেশি যায়, সেই কারণে বাণিজ্য ঘাটতি আছে। কিন্তু বাণিজ্য ঘাটতি আছে বিধায় তোমার দেশ থেকে আমার বেশি দামে অন্য জিনিস কিনতে হবে কেন? আর এই দাসখত ইউনূস সাহেব কেন লিখেছে? আমি বেশি দামে, আমি যেখানে মধ্যপ্রাচ্যের থেকে এলএনজি কম দামে কিনতে পারি, রাশিয়া ইউক্রেন থেকে কম দামে কিনতে পারি, আমরা যেখানে আমরা চায়না থেকে কম দামে অন্যান্য জিনিস কিনতে পারি, সেখান থেকে সেই জায়গাতে বেশি দামে বাণিজ্য ঘাটতি পূরণ করার জন্য বেশি দামে
তোমরা যে দাম নির্ধারণ করবা সেই দামে আমার কিনতে হবে, এই ধরনের একটা চুক্তি ইউনূস সাহেব করে গেছেন। এবং এই চুক্তি হচ্ছে এক ধরনের গোলামী চুক্তি। আমি মনে করি এই ধরনের গোলামী চুক্তি যদি অব্যাহত থাকে, এই গোলামী চুক্তি বহাল থাকে, বাংলাদেশ দিনের পর দিন অর্থনৈতিকভাবে ভঙ্গুর দেশে পরিণত হবে, গরিব দেশে পরিণত হবে। এর ভূ রাজনৈতিক যে ব্যাখ্যা আপনি চেয়েছেন, আমি মনে করি ভূ রাজনৈতিক ব্যাখ্যাটা হচ্ছে এরকম: বাংলাদেশ যখন অর্থনৈতিকভাবে গরিব হয়ে যাবে, অর্থনৈতিকভাবে ভঙ্গুর হয়ে যাবে, তখন বাংলাদেশে বিশৃঙ্খলা দেখা দেবে। এবং ইউনূস সাহেব থাকতেই এখানে একটা মানবিক করিডোর চেয়েছিল মিয়ানমারে যাওয়ার জন্য আমেরিকানরা। তো আপনি জানেন আমেরিকানরা বার্মা অ্যাক্ট করেছে অনেক আগেই। বার্মা একটা স্বাধীন রাষ্ট্র, কিন্তু ওখানে গণতন্ত্র নেই। বছরের পর বছর ধরে, যুগের পর যুগ ধরে এখানে সামরিক শাসন চলতেছে, সামরিক জান্তারা ওখানে শাসন করতেছে, মানবাধিকার ধ্বংস করতেছে, আইনের শাসন কিছু নেই, গণহত্যা পরিচালনা করতেছে। আমেরিকার ডিপ স্টেট এবং বার্মা অ্যাক্টের মধ্যে দিয়ে তাদের একটা এখানে লক্ষ্য আছে। লক্ষ্যটাকে এখানে তারা একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এখানে রোহিঙ্গাদের সমস্যা তারা দেখবে না, তারা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এই পথ, এই নিয়ে তারা আগাইতেছে। এই কারণে বঙ্গোপসাগরে তাদের একটা ঘাঁটি থাকতে হবে। এই কারণে বাংলাদেশের মধ্যে দিয়ে একটা করিডোর থাকতে হবে মায়ানমারে যাওয়া। ফাইনালি তাদের লক্ষ্য হচ্ছে মায়ানমারের প্রাকৃতিক সম্পদ, মায়ানমারের তেল, গ্যাস, এগুলোর উপর হচ্ছে আমেরিকানদের লক্ষ্য। এবং সেই লক্ষ্য বাস্তবায়ন করার জন্য এখানে তারা কৌশলে বিশৃঙ্খলা তৈরি করে বাংলাদেশকে দুর্বল করে বাংলাদেশের মাটিকে তারা ব্যবহার করতে চায়। আমাদের সমুদ্র, আমাদের বঙ্গোপসাগরে তারা ঘাঁটি করতে চায়। বাংলাদেশ দুর্বল না হলে, বাংলাদেশ ভঙ্গুর না হলে এইগুলো আমেরিকার পক্ষে করা সম্ভব না। এরা জোরালো প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে, ফলে হচ্ছে এগুলো করা সম্ভব না। এই বাণিজ্য চুক্তি বহাল থাকলে বাংলাদেশ দিনে দিনে ক্ষয়িষ্ণু রাষ্ট্রে পরিণত হবে। আমি মনে করি এইটাই হচ্ছে তাদের মেন পলিসি, বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া। আর এই ধ্বংস করে দেওয়ার রাস্তাটা তৈরি করে দিয়ে গেছে ইউনূস সাহেব। আমি আমাদের বর্তমান সরকারের কাছে আহ্বান জানাতে চাই, এই যে আমেরিকার যে সুদূর প্রসারী পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নের যে রাস্তা ইউনূস সাহেব করে দিয়ে গেছে, এই রাস্তা বন্ধ করার জন্য, যেমন এর আগে তারা ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার সাথে বাণিজ্য চুক্তি করেছিল, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া সেই বাণিজ্য চুক্তি পরবর্তী সময়ে বাতিল করে দিয়েছে। এদেশের জনগণ যেহেতু এই বাণিজ্য চুক্তি বাতিল করতে চায়, জনগণের নির্বাচিত সরকার হিসেবে, নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তারেক জিয়ার উচিত আমেরিকার সাথে সহসায় দেন দরবার শুরু করা এবং আমেরিকান সরকারকে বলা যে আমার দেশের অনির্বাচিত সরকার যে চুক্তি করে গেছে, তাৎক্ষণিকভাবে দেশের জনগণ সেটার প্রতিবাদ জানিয়েছিল এবং এখন পর্যন্ত সেই প্রতিবাদ অব্যাহত আছে। এই চুক্তি আমরা রাখতে পারবো না, এই চুক্তি সংশোধন করতে হবে। এবং আমরা তোমাদের কাছ থেকে হ্যাঁ অনেক জিনিস কিনবো, কিন্তু সেটা আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে তোমরা যে দাম নির্ধারণ করে দেবা ওই দামে আমরা জিনিস কিনতে পারবো না। এটা এইভাবে অ্যাপ্রোচটা করা উচিত বলে আমি মনে করি এবং এটা এই বাণিজ্য চুক্তি অবশ্যই সংশোধন করা উচিত। জি জনাব রকুনুজ্জামান রকুন ভাই, আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আজকের আলোচনায় অংশ নিয়েছেন। আপনার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে মতামত দিয়ে অনেকগুলো বিষয় আজকে পরিষ্কার ধারণা দিয়েছেন। সমকালীন ভাবনা চ্যানেল কর্তৃপক্ষ এবং দর্শকদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ সমকালীন ভাবনাকে, একই সাথে সমকালীন ভাবনার দর্শক শ্রোতাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই সমকালীন ভাবনা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই অনুরোধ করছি। আপনারা ধৈর্য ধরে এতক্ষণ
আলোচনাটা শুনেছেন। আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। শুভরাত্রি।